সোনিয়া গরুর খাবার নিয়ে বাড়িতে ঢুকছিল, তখনই তার মা তাকে ডেকে বলে, ভালো হয়েছে সোনিয়া, তুই এসে গেছিস। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কাল থেকে তোকে আর খেতে গিয়ে ফসল আনতে হবে না। কি বলছো মা? আমি যদি খেতে না আনি তাহলে আমার গরুরা খাবে কি? তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। সে কি, এসব কি বলছো মা? আমায় না দেখে কেউ কি করে আমায় পছন্দ করলো? আরে তুই যখন গরুদের খাবার খাওয়াচ্ছিলি তখন তোর হবু শাশুড়ি তোকে দেখে নেয় আর তোকে পছন্দ করে নেয়। 3 দিন বাদে তোর বিয়ে। 3 দিন পর সোনিয়া রবির বউ হয়ে বিয়ে করতে তার বাংলোয় যায়। ফুলশয্যার রাতে সে তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। রবি একজন বিখ্যাত বিজনেসম্যানের ছেলে ছিল। সোনিয়াকে হয়রান দেখে রবি তাকে বলে, কি দেখছো সোমিয়া? তোমার বাড়ি কত বড় আর কি সুন্দর। সোমিয়া, বাড়ি বড় কারণ অনেক সদস্য আমাদের। কাল সকালে মা সবার সাথে পরিচয় করিয়ে দেবে তোমার। পরের দিন সকালে সোনিয়া তাড়াতাড়ি উঠে যায়। সে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যায়। তখন তার শাশুড়ি তাকে ডেকে বলে, বৌমা, রান্নাঘরে যাওয়ার আগে তোমার শ্বশুরবাড়ির সব সদস্যদের সাথে দেখা করে নাও। সোনিয়া ঘোমটা সরিয়ে তার শাশুড়ির কাছে আসে। বৌমা, রবিকে ছাড়াও আমার আরো 3জন ছেলে আছে, আর তাদের বউয়েরা আছে, আর আমার 3জন মেয়ে আছে। আর তুমি আর আমার স্বামীকে তো চেনোই। এই হলো আমাদের পরিবার। এবার শোনো, আমি শুনেছি তুমি খুব ভালো খাবার বানাতে পারো। আমার হাতে রান্না যে একবার খায় সে আঙুল চাটতেই থাকে, আঙুল চাটতে চাটতে আঙুলও খেয়ে ফেলে। আচ্ছা, তুমি কি কি রান্না করতে পারো? আমি সব খাবার বানাতে পারি। তোমার ব্যাপারে আমি শুনেছি, সেই জন্যই তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এখানে নিয়ে এলাম। এরপরে তার শাশুড়ি তার দিকে তাকিয়ে লম্বা একটা খাবারের লিস্ট তার হাতে দেয় এবং খাবারের লিস্টের দিকে তাকিয়ে তাকে বলতে থাকে, শোনো বৌমা, আজকে তোমার প্রথম দিন, তাই সকলে তোমার হাতে তৈরি জল খাবার খাবে। তোমার বড় ভাসুরের মটন কারি খুব পছন্দ, আর মেজো ভাসুরের চিকেন ফ্রাই, আর তোমার ছোট ভাসুরের আলুর দম খুব পছন্দ, আর তোমার আর আমার শ্বশুর মশাইয়ের বেসনের রুটি আর পুদিনার চাটনি। এসব তোমাকে এখনই বানাতে হবে। তখন সোনিয়া ননদ সোনিয়াকে বলে, শোনো না বৌদি, আমার পালন পনির খুব পছন্দের। হ্যাঁ বৌদি, আমার সকলে ছোলে বাটুরে খেতে খুব ভালো লাগে। বৌদি, আমার সকালবেলায় মশলাদার খাবার খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি ডাল মাখানি খাবো, তারপর কাঁচা লঙ্কার চাটনির সাথে। তাদের এত ফরমাইশ শুনে সোনিয়ার চক্কর আসতে শুরু করে। ওই সময় তার বড় যা তাকে বলে, তুমি তো আমাদের কথা এখনো শুনলেই না। আমার পনির পকোড়া আর আমার ছোট জায়ের বেসনের পকোড়া খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার সকালে তন্দুরি চিকেন খেতে ভালো লাগে। যাও বৌমা, খাবার বানাতে শুরু করো। আবার তো তোমাকে দুপুরের খাবারও বানাতে হবে, আর ডিনারের জন্য খাবার বানাতে হবে। সোনিয়া খাবার বানাতে শুরু করে। সবার পছন্দ মতো খাবার বানাতে বানাতে দুপুর হয়ে যায়। এই সময় সোনিয়ার শাশুড়ি আর একটা লম্বা লিস্ট হাতে নিয়ে রান্নাঘরে তার কাছে এসে বলে, এই নাও, এটা দুপুরের খাবার তালিকা, এরপরে তোমাকে দুপুরের খাবার বানাতে হবে। সোনিয়া চুপচাপ দুপুরের খাবার বানাতে শুরু করে। এরকম খাবার বানাতে বানাতেই সন্ধে হয়ে আসে। তখন সোনিয়া খুব ক্লান্ত হয়ে পড়ে। সে একটু রেস্ট নিতে চাইছিল। এই সময় রান্নাঘর থেকে সে বেরিয়ে যাচ্ছিল, তখন তার শাশুড়ি আর একটা লম্বা লিস্ট নিয়ে তার কাছে চলে আসে। আরে বৌমা, কোথায় যাচ্ছ? এখন তোমাকে রাতের খাবার বানাতে হবে। এই নাও, এই লিস্টটা ভালো করে দেখে নাও। সোনিয়া রাতের খাবার বানাতে শুরু করে। এরকম করতে করতে রাত 10টা বেজে যায়। সে ক্লান্ত হয়ে তার ঘরে আসে। তখন তার স্বামী তাকে বলে, কি হয়েছে সোমিয়া, তোমাকে খুব ক্লান্ত লাগছে? আরে আপনার পরিবারে এত রকমের খাবার খায়, সকালে একরকম, দুপুরে একরকম, ডিনারে আর একরকম। এত খাবার রোজ বানাতে হলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কেউ আমাকে খাবারের জন্য একবারও ডাকলো না। আমারও খিদে পেয়েছে। মাফ করো সোমিয়া, আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। কিন্তু চিন্তা করো না, আমি রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসছি তোমার জন্য। কিছুক্ষণ পর রবি খালি হাতে ফিরে আসে। কি হলো? সোমিয়া, খাবার তো শেষ হয়ে গেছে গো। শেষ হয়ে গেছে? কি বলছো? সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমি খাবার বানিয়েছি, আর এখন সব শেষ হয়ে গেছে? সেদিন রাতে সোনিয়া রাগ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে সে আবার সবার ফরমাইশ মতো পছন্দের খাবার বানাতে শুরু করে। এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। একদিন সকালে সোনিয়া তার জায়েদের কাছে এসে বলে, আমি সকাল থেকে রাত পর্যন্ত খাবার বানাতেই ব্যস্ত থাকি, আপনার এসে তো আমার হাতে হাতে একটু সাহায্য করতে পারেন। আরে চুপচাপ থাক,
তোকে খাবার বানানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে, না হলে তাহলে আনতো নাকি? আরে কখনো ভেবে দেখেছিস যে একটা ঝুপড়িতে থাকতিস, এত বড় বাংলোর বউ হলি কি করে? আরে আমাদের একজন রান্নার লোকের দরকার ছিল, তাই তো তোকে নিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে আসে আর কাঁদতে কাঁদতে নিজেকেই নিজে বলতে থাকে, আমি এখন বুঝতে পারছি এরা আমাকে 5 স্টার হোটেলের রাঁধুনি বানিয়ে নিয়ে এসেছে। এই বলে কাঁদতে কাঁদতে সে আবার রান্না করতে শুরু করে। সোনিয়া দিন দিন কমজোর হয়ে পড়ছিল, কারণ সে যতই খাবার বানাক না কেন রাতে তাকে খালি পেটে শুতে হতো। একদিন রাতে যখন সোনিয়া ঘুমোচ্ছিল তখন হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসে। মা, আমরা খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। সোনিয়া উঠে বসে পড়ে। আরে এরকম বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আরেকটা অন্য বাচ্চার আওয়াজ তার কানে আসে। মা, তুমি সব সময় খিদে পেটে কাজ করো, তখন আমাদেরও কষ্ট হয়, আমাদেরও খিদে পায়, আমরা ক্ষুধার্ত মা। সোনিয়া উঠে বসে পড়ে এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন রবি তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। তখন ডক্টর সোনিয়াকে চেক করে বলে, দেখুন ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনার স্ত্রী প্রেগনেন্ট, তার গর্ভে 2টো যমজ মেয়ে রয়েছে, তারা খুব দুর্বল। ওনার খাওয়া দাওয়ার খেয়াল রাখুন আর একটু বিশ্রাম নিতে দিন। রবি সোনিয়াকে নিয়ে ঘরে নেয়। সোনিয়ার কথা শুনে ডক্টর তাকে বলে যে বাচ্চারা কাঁদছিল তার গর্ভে বেড়ে ওঠা 2জন যমজ মেয়ে। সোনিয়া তখন তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আমাকে ডক্টর আরাম করতে বলেছে আর খালি পেটে না থাকতে বলেছে। আমরা কি তোকে খেতে বারণ করেছি নাকি? মা, আমি সারাদিন খাবার বানাই, কিন্তু আমি রাতে খালি পেটেই ঘুমোতে হয়, দুপুরে তো খাবার সময় পাই না। দেখো, আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল, আমরা সেসব না করে দিয়ে তোমার মতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে তোমার উপকারী করেছি। এখন বেশি কথা বলো না, যাও গিয়ে খাবার বানাও। রাতে যখন সোনিয়া ঘুমোচ্ছিল তখন তার কানে আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। মা, আমাদের খুব খিদে পেয়েছে, যদি আমরা খেতে না পাই তাহলে আমরা একটু একটু করে মরে যাব। মা, ভগবানের নাম করে কিছু খেয়ে নাও, যদি তুমি না খাও তাহলে আমাদের পেটে খাবার পৌঁছবে না। সোনিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলে, আমি সত্যি বলছি, আমার বাচ্চারা আমার সাথে কথা বলছে, তুমি কি বাজার থেকে কিছু খাবার নিয়ে এসো। পাগল হয়ে গেছো সোমিয়া, এই সমস্ত তোমার মনের ভুল। চুপচাপ শুয়ে পড়ো এখন। পরের দিন সকালে যখন সোনিয়া ঘুম থেকে ওঠে তখন সে আবার অজ্ঞান হয়ে যায়। রবি তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। সোনিয়াকে দেখে ডাক্তার বলে, আমি আপনাকে বলেছি না এনার খাওয়া দাওয়ার দিকে নজর দিন, কিন্তু ওনার মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন থেকে ইনি খাননি। এখন তো এনার 2 মেয়েও আর বেঁচে নেই, আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে এনার প্রাণও যেতে পারে। ডক্টর, যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচান, নাহলে আমার বাড়িতে রান্না করে খাওয়াবে কে? সোনিয়ার অপারেশন হয়ে যায়। সোনিয়া বুঝতে পারে যে তার 2জন মেয়ে মারা গেছে। ঠিক হওয়ার পরে রবি সোনিয়াকে বলে, চলো সোমিয়া, বাড়িতে সবাই তোমার অপেক্ষা করছে। আমি বাড়ি যাওয়ার আগে অন্য কোথাও যাব। সোনিয়া চুপচাপ সেখান থেকে গিয়ে থানায় গিয়ে মহিলা এসএসপিকে সমস্ত ঘটনা খুলে বলে, ওদের সবাইকে গ্রেপ্তার করুন, ওরা 2জনই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি আগে এসে কমপ্লেনটা করতে তাহলে তোমার 2জন মেয়ে বেঁচে যেত। মহিলা এসএসপি পুলিশ নিয়ে তাদের বাড়ি পৌঁছে যায় এবং পরিবারের সকলকে গ্রেফতার করে লকআপে ভরে দেয়। লকআপে গিয়ে রবি সোনিয়াকে বলে, সোমিয়া, তুমি এসব কি করছো? আমি তোমার স্বামী। তুমি স্বামী না, তুমি একটা রাক্ষস। তোমাকে ডিভোর্সের নোটিশ আমি কোর্টে পাঠিয়ে দেব। আদালত থেকে তাদের কড়া সাজা শোনায়। সোনিয়াও তার স্বামীর সাথে ডিভোর্স করে নেয়, কিন্তু আজও সে তার 2 মেয়ের কথা মনে করতে থাকে। আমাকে এখান থেকে নিয়ে চলো আদিত্য, আমার মা বাবা বিয়ের কথাবার্তা বলছে আর আমার বিশ্বাস যে ওরা খুব তাড়াতাড়ি আমার বিয়ে কোথাও একটা ফিক্সড করে ফেলবে। কিন্তু মোহিনী, আমি এখন বেকার, তোমাকে কোথায় রাখবো? আদিত্য, তুমি 2 মাসের প্রেগনেন্ট আর তুমি আমাকে প্রেগনেন্ট করেছো, তোমারই দায়িত্ব এটা। আমি বাজেভাবে ফেঁসে গেছি। হ্যালো হ্যালো, কোনো শব্দ পাচ্ছি না। হ্যালো, নেটওয়ার্ক নেই নাকি? হ্যালো 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 আদিত্য, তোমার আওয়াজ তো পরিষ্কার আসছে। হ্যালো 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 হ্যালো। এই বলে আদিত্য ফোনটা কেটে দেয়। আরে, প্রেগনেন্ট হয়ে গেছে। এক কাজ করি, গ্রাম ছেড়েই পালাই।
আদিত্য তার সিম কার্ড ফেলে দেয় এবং ওই গ্রাম থেকে চিরকালের মতো চলে যায়। মোহিনী আদিত্যকে ফোন করেই চলছিল, কিন্তু ফোন লাগছিল না। কিছুদিন পরে পাত্রপক্ষ মোহিনীকে দেখতে আসে। মোহিনী চা নিয়ে আসে। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, কি নীরজ? হ্যাঁ মা, তোমাদের পছন্দ আমার পছন্দ। একদিকে মোহিনীর বিয়ের কথা চলছে, অন্যদিকে মোহিনী খুব চিন্তিত হয়ে পড়ে। আমি 2 মাসের প্রেগনেন্ট, যদি কোনোভাবে এই মাসে আমার বিয়ে হয়ে যায় তাহলে 7 মাস পর আমার ডেলিভারি হয়ে যাবে। 7 মাসের মধ্যে তো অনেক সময় ডেলিভারি হয়েও যায়, ওটা আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব। মোহিনী মনে মনে এসব প্ল্যান করছিল, তখনই ছেলের মা বলে ওঠে, ঠিক আছে, এই সম্বন্ধ পাকা হয়ে থাকলো। কিছুদিন আগে আমাদের এক আত্মীয়ের মৃত্যু হয়, সেই কারণে আমরা এখন এই ধরনের কোনো কাজকর্ম করতে পারবো না। 1 বছর হতে এখনো 10 মাস বাকি, 10 মাস পরের কোনো একটা ডেট ঠিক করা যাক। তো এইভাবেই 2 পরিবার 10 মাস পরের একটা ডেট ফিক্সড করে রাখে। মোহিনী ঘাবড়ে যায়, কারণ সে তো আর 7 মাস পরেই মা হয়ে যাবে। এভাবেই দিন কেটে যায়, আর 3 মাস হয়ে যায়। মোহিনীর 2 জন বৌদি ছিল, তাদের নজর যখন মোহিনীর ওপর পড়ে তখন তাদের ডাউট হয়, আরে জাহ্নবী দিদি, ননদের পিঠ দেখো একবার। হ্যাঁ মমতা, আমিও দেখেছি, মোহিনীর পিঠ ফুলছে, কোনো না কোনো গড়বড় নিশ্চয়ই আছে। যখন থেকে তার বিয়ে ঠিক হয়েছে মুখটা সবসময় শুকিয়ে রাখে। আজ রাতে ওর সাথে কথা বলতে হবে, না হলে আমাদের পরিবারের বদনাম হয়ে যেতে পারে। রাতে যখন মমতা ও জাহ্নবী মোহিনীর সাথে এই ব্যাপারে কথা বলতে আসে, তখন মোহিনী কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলে দেয়। মোহিনী, কান্না বন্ধ করো, এখানে তোর কোনো দোষ নেই, ভালোবাসা কোনো দোষের নয়। দোষ তো ওই ছেলেটার, যে তোকে লাস্ট মুহূর্তে এভাবে ধোকা দিয়ে চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না মোহিনী, কারোর জীবন নিয়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তুই বাচ্চার জন্ম দে, বাদ বাকি আমরা দেখে নেব। এইভাবে দিন যেতে থাকে, 9 মাস হয়ে যায়। একদিন যখন তার শাশুড়ি কোথাও গিয়েছিল, তখন হঠাৎ করে মোহিনীর পেটে ভীষণ ব্যথা ওঠে। মমতা, মনে হচ্ছে সময় এসে গেছে, এখন শাশুড়ি মা বাড়িতে নেই আর আমাদের স্বামীরাও কাজে গেছে, আমাদের যা করার এখন করতে হবে। জাহ্নবী আর মমতা মিলে মোহিনী ডেলিভারি বাড়িতেই করে এবং সে একটা ছেলের জন্ম দেয়। বৌদি, এবার আমার কি হবে? সন্ধ্যাবেলা যখন মা এবং দাদারা চলে আসবে তখন তাদের কি জবাব দেব? চিন্তা করিস না, আমাদের এত বড় বাড়ি, কেউ কিচ্ছু জানতে পারবে না। সন্ধ্যাবেলা যখন তার মা এবং ভাইরা আসে, তখন মমতা এবং জাহ্নবী বাচ্চাটাকে একটা জায়গায় লুকিয়ে রাখে। এভাবেই দিন পেরিয়ে যায়। সুযোগ পেলেই মোহিনী তার বাচ্চাকে দুধ খাইয়ে দেয়। 2 মাস পরে মোহিনীর বিয়ের তারিখ এসে যায়। বৌদি, আমি যদি এই বাচ্চাকে আমার সাথে নিয়ে যাই তাহলে আমার শ্বশুর শাশুড়ি পরের দিনে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তোর বাচ্চা আমাদের কাছেই থাকবে, আমরাই ওর দেখভাল করব। আর তোর ভাইরা তো সবসময় বাড়িতে থাকে না, আর শাশুড়ি মাও এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাই কোনো অসুবিধে হবে না। এভাবেই মোহিনীর বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুর বাড়ি চলে যায়। আরে বৌমা, তুমি তো খুব ভালো খাবার বানাও, তোমার বউ ভাত খুব ভালো হয়েছে এই বাড়িতে। এভাবেই, থ্যাংক ইউ মাজি। এভাবেই মোহিনী শ্বশুরবাড়িতে তার দিন কাটাচ্ছিল। সে তার শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা যত্ন করে নিজের বৌমা হবার কর্তব্য পালন করছিল। ওদিকে মোহিনীর বয়ফ্রেন্ড আদিত্য অন্য শহরে গিয়ে একটি নতুন চাকরি করতে থাকে। আদিত্য, তুমি খুব মন দিয়ে এবং খেটে কাজ করো, তোমার মায়না বাড়িয়ে দেবো কালকে থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। সেদিন রাত্রিরে আদিত্য খুশি মনে বাড়ি ফেরে এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন রাত্রিরে তার সাথে একটা আজব ঘটনা ঘটে। স্বপ্নের মধ্যে তার ছেলে স্বপ্নে দেখে, বাবা বাবা, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, এইখানে আমার কি পড়ছিল? আমি যখন বদমাইশি করি তুমি তখন কোথায় থাকো? আমি যখন ভুল করি আমি বাঁচানোর জন্য তুমি আসো না। আমার তোমাকে খুব মনে পড়ছে, তুমি কবে আসবে? এই স্বপ্ন দেখে আদিত্য ভীষণ ইমোশনাল হয়ে যায়। ঘুমের মধ্যেই তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং ওই সময় তার ঘুম ভেঙে যায়। আমার ছেলে আমাকে ডাকছে, এতদিনে 2-3 মাস বয়স হয়ে গেছে, আমাকে যেতেই হবে ওর কাছে। পরের দিন সকালে সে সব কাজকর্ম ছেড়ে গ্রামে পৌঁছয় এবং মোহিনীদের বাড়িতে যায়। বৌদি, বাচ্চা আমায় আমার ছেলেকে দাও। এখন মনে হচ্ছে বাচ্চার কথা, যখন সব শেষ হয়ে গেছে তুমি একবারও মোহিনীর কথা ভাবোনি যে তার সাথে কি কি হতে পারে? বেরিয়ে যাও এখান থেকে, না হলে পুলিশ ডাকবো। আদিত্য সেখান থেকে বেরিয়ে যায়। আমি আমার বাচ্চাকে নিয়েই ছাড়বো, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব আমি। আদিত্য রাতের জন্য অপেক্ষা করছিল এবং রাত্রির বেলায় সে লুকিয়ে মোহিনীদের বাড়িতে যায় এবং তার বাচ্চাকে চুরি করে সেখান থেকে নিয়ে চলে আসে।
ব্যাস, এখন শুধু মোহিনীর সাথে দেখা করে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমার। আদিত্য কোনোভাবে মোহিনী শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে এবং পরের দিন সকালে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে মোহিনীর কাছে ক্ষমা চায়। মোহিনী, আমি যা করেছি সমস্ত কিছুর জন্য আমি লজ্জিত আর দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। তখন সেখানে মোহিনীর শাশুড়ি এবং স্বামী চলে আসে। মোহিনী, কে এই ছেলেটা আর এই বাচ্চাটা কার? মোহিনী কিছু বলার আগেই আদিত্য তার শ্বশুরবাড়ির লোককে সমস্ত সত্যি কথা বলে দেয়। তুই আমাদের পরিবারের পাশাপাশি নিজের পরিবারকেও ঠকালি। এটা যদি আগে জানতাম তাহলে বিয়েই করতাম না তোকে। এরপর মোহিনী শ্বশুরবাড়ির লোক আদিত্য এবং মোহিনীকে খুব মারধর করে এবং সেখান থেকে বার করে দেয়। এরপরে আর আমার চোখের সামনে আসিস না, জান নিয়ে নেবো তোদের। এরপরে মোহিনী তার বাপের বাড়ি যায়, কিন্তু সেখানে যখন সবাই সব সত্যি কথা জানতে পারে তখন তারা মোহিনীকে রাখতে অস্বীকার করে দেয়। তুই একটা না দুটো পরিবারের বদনাম করেছিস। এখন তুই এই ছেলেটার সাথেই থাক, তোকে রেখে এই পরিবারের বদনাম করতে পারবো না আমরা। আদিত্য তো চাকরি ছেলে গ্রামে চলে এসেছে, সেই কারণে তারা ফুটপাতে একটি তাঁবু খাটিয়ে সেখানে বসবাস করতে শুরু করে। মোহিনী, ঠিক এই কারণে আমি তোমার সাথে তখন বিয়ে করিনি। ঠিক এইভাবেই আমাদেরকে জীবন কাটাতে হতো। তারপর নিজেকে আমার দোষী মনে হলো, তাই আজ আমরা এরকম ভাবে রয়েছি ফুটপাতে। আপনি আপনার ভুল বুঝতে পড়েছেন, এটা অনেক বড় কথা। আমাদের সন্তান আমাদের সাথে আছে, এটা কম কি? আদিত্য এবং মোহিনী যখন কোনো কাজ পায় না তখন তারা সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করতে থাকে। মোহিনী, তুমি আমার সাথে ভিক্ষা করতে যেও না, নাহলে বাচ্চাটা কি শিখবে? আমরা যখন জীবনে একসাথে থাকার প্রতিজ্ঞা করেছি তখন তুমি একা কেন ভিক্ষা করবে? তোমায় আমার দিব্যি। মোহিনী তার কথা মেনে নেয়। যখন একদিন আদিত্য সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করছিল, এত সুস্থ সবল হয়ে ভিক্ষা করো, লজ্জা করে না? কি করি সাহেব, ভালোবাসায় কোনো কাজ ছোট নয়। এটা শুনে ওই গাড়িতে বসা লোকটার বেশ অবাক লাগে। কিছু পড়াশোনা করেছো নাকি? স্যার, আমি বিকম পাস। এত পড়াশোনা করেও তুমি ভালোবাসার কারণে এখানে ভিক্ষা করছো? আমি তোমার গল্প শুনতে চাই। এ নাও আমার কার্ড, কাল আমার অফিসে এসো, পুরো গল্পটা বলবে। আদিত্য খুব খুশি হয় এবং এই খুশির খবরটা সে মোহিনীকে জানায়। পরের দিন সকালে সে দেরি না করে আদিত্য অফিসের ঠিকানায় পৌঁছে যায় এবং অফিসের বিল্ডিং দেখে সে বোঝে লোকটি একটি বড় কোম্পানির অফিসের মালিক। সে তার প্রেম কাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত সেই লোকটাকে বলে। সেই লোকটি খুব ইমপ্রেস হয় তার ওপর। তুমি ভালোবাসার জন্য এত কিছু করতে পারো, তাহলে ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি আরো মন দিয়ে কাজও করতে পারবে। কালকে থেকে তুমি এই কোম্পানি জয়েন করছো। এভাবে আদিত্য পরের দিন থেকেই অফিসে যাওয়া শুরু করে এবং সে খুবই সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকে। সে ওভারটাইম করে এবং 2 বছরের মধ্যে সে তার নিজস্ব বাড়ি বানিয়ে নেয়। আর তারা খুশি খুশি তার বাচ্চার সাথে তাদের জীবন কাটাতে থাকে।